স্বাগত। আপনারা শুনছেন অন্ধকার ঘর, যেখানে রাত নামলেই শুরু হয় সত্যি ভৌতিক ঘটনার গল্প। প্রিয়জন হারানোর শোক মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়, কিন্তু সেই শোকের সান্ত্বনা দিতে যদি মৃত মানুষটাই আবার ফিরে আসে অশরীরী হয়ে। আজকের গল্প এক অসমাপ্ত ভালোবাসার আর এক ভয়ঙ্কর অভিশাপের। শুনুন আজকের গল্প, গাড়ি দুর্ঘটনায় মৃত প্রেমিকা যখন অশরীরী হয়ে ফিরে এলো। 1 বছর, ঠিক 1টা বছর আগে আজকের দিনে আরিয়ানের পৃথিবীটা যেন একেবারে থেমে গিয়েছিল। জানলার কাছে বৃষ্টির ফোঁটাগুলো যেমন লম্বা একটা দাগ কেটে দিচ্ছে, ঠিক তেমনি একটা গভীর না শুকনো দাগ আরিয়ানের জীবনেও বসে গিয়েছিল। সেই দাগটা রিয়ার চলে যাওয়ার। বাইরে থেকে ভেসে আসা মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানি, প্রত্যেকটা শব্দ যেন আরিয়ানের বুকের ভেতরের শূন্যতাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। 365টা দিন, একটাও দিন এমন যায়নি যেদিন আরিয়ান রিয়াকে মনে করেনি। টেবিলের ওপর রাখা ছবিটার দিকে সে তাকিয়েছিল। ছবিতে রিয়া হাসছে, সেই প্রাণখোলা হাসি যা একসময় আরিয়ানের পুরো পৃথিবীটাই রঙিন করে দিত। হঠাৎ করেই কানের মধ্যে বেজে উঠল সেই ভয়ঙ্কর শব্দটা, ধাতুর সাথে ধাতুর ঘষা খাওয়ার তীব্র চিৎকার, ঝনঝন করে কাঁচ ভাঙার আওয়াজ, আর নিজেরই গলা চিরে বেরিয়ে আসা একটা আর্তনাদ। রিয়া! আরিয়ান 2 হাতে কান চেপে ধরল, কিন্তু লাভ নেই। শব্দটা তো বাইরে থেকে আসছে না, আসছে তার স্মৃতির গভীর থেকে। 1 বছর আগে সেই অভিশপ্ত রাতটা প্রত্যেক বৃষ্টির দিনে ঠিক এভাবেই ফিরে আসে। প্রতিটা মুহূর্ত, প্রতিটা শব্দ, সব জীবন্ত হয়ে ওঠে। আরিয়ানের মনে হয় সে যেন সময়ের এক অন্তহীন চক্রে আটকে গেছে, যেখানে শেষটা সবসময় এক, রিয়ার মৃত্যু। 1 বছর আগে এই রাতেই তাদের ভালোবাসা রাস্তার রক্তের স্রোতে মিশে গিয়েছিল। কিন্তু আরিয়ান তখনও জানত না গল্পটা এখানেই শেষ নয়, বরং এক নতুন, আরও ভয়ঙ্কর অধ্যায়ে সবে শুরু হতে যাচ্ছিল। আরিয়ানের জীবনটা তো সবসময় এমন অন্ধকার ছিল না। একটা সময় ছিল যখন তার দুনিয়া জুড়ে ছিল শুধু রিয়ার হাসি, রিয়ার কথা আর রিয়ার ভালোবাসা। পরিচয় হয়েছিল কলেজের প্রথম দিনে। আরিয়ান ছিল শান্ত, নিজের মধ্যেই গুটিয়ে থাকা একটা ছেলে, আর রিয়া ঠিক তার উল্টো, প্রাণোচ্ছল, চঞ্চল, জীবনকে প্রতিটা মুহূর্তে উসুল করে নেওয়া একটা মেয়ে। প্রথম দেখাতেই আরিয়ানের মনে হয়েছিল এই মেয়ে যেন কোনো রূপকথার দেশ থেকে উঠে এসেছে। ক্লাসের শেষ বেঞ্চে বসে থাকা আরিয়ানের পাশে এসে সেই প্রথম কথা বলেছিল, আচ্ছা তুমি এত চুপচাপ কেন? পৃথিবীটা তো কথা বলার জন্যই, তাই না? আরিয়ান সেদিন কোনো উত্তর দিতে পারেনি, শুধু বোকার মতো হেসেছিল, আর সেই হাসি দিয়েই তাদের বন্ধুত্বের শুরু। আরিয়ান অবাক হয়ে দেখত কিভাবে রিয়া সাধারণ মুহূর্তগুলোকেও অসাধারণ করে তুলতে পারে। বৃষ্টি নামলে যেখানে সবাই আশ্রয়ের জন্য দৌড়াত, রিয়া সেখানে 2 হাত ছড়িয়ে ভিজত। বলতো, বৃষ্টির ফোঁটাগুলো আকাশ থেকে পাঠানো চিঠি আরিয়ান, অনুভব করতে শেখো। আরিয়ান রিয়ার হাত ধরেই জীবনকে নতুন করে অনুভব করতে শিখেছিল। তার চুপচাপ পৃথিবীতে রিয়া একরাশ হইচই নিয়ে এসেছিল। একসাথে ফুচকা খাওয়া, লেকের ধারে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করা, আর ভবিষ্যতের স্বপ্ন দেখা, এই ছিল তাদের পৃথিবী। তাদের একটা ছোট্ট স্বপ্ন ছিল, নিজেদের একটা বাড়ি হবে, যার সামনে থাকবে একটা ছোট্ট বাগান। সেই বাগানে রিয়া লাগাবে তার প্রিয় হাসনাহেনা। আরিয়ান প্রায়ই বলতো, তুমি আমার জীবনে না এলে আমি হয়তো জানতেই পারতাম না জীবন এতটা সুন্দর হতে পারে। রিয়া মায়াবী হেসে উত্তর দিত, আরে পাগলা, আমি তো শুধু এসেছি, জীবনটাকে সুন্দর তো তুমি করেছ তোমার ভালোবাসা দিয়ে। তাদের ভালোবাসায় কোনো জটিলতা ছিল না, ছিল শুধু বিশ্বাস, নির্ভরতা। রিয়ার বাবা মা প্রথমে একটু সন্দিহান থাকলেও আরিয়ানের সততা আর মেয়ের প্রতি তার ভালোবাসা দেখে তারাও মেনে নিয়েছিলেন। বিয়ের কথাও প্রায় পাকা হয়ে গিয়েছিল। দুজন মিলে একটা ছোট্ট অ্যাপার্টমেন্টও দেখে ফেলেছিল তারা। নতুন জীবনের শুরুর জন্য দিন গুনছিল দুজন। রিয়া আরিয়ানের কাঁধে মাথা রেখে বলতো, আমাদের ভালোবাসাটা কখনো পুরনো হবে না, তাই না আরিয়ান? আমরা বুড়ো হয়ে যাব, চামড়ার ভাঁজ পড়বে, কিন্তু আমরা একে অপরকে ঠিক এভাবেই ভালোবাসব। আরিয়ান রিয়ার চুলে হাত বোলাতে বোলাতে বলতো, শুধু এই জন্মে নয়, যদি পরের কোনো জন্ম থাকে সেখানেও আমি শুধু তোমাকেই ভালোবাসব। কথাটা বলার সময় আরিয়ান ঘুণাক্ষরেও টের পায়নি,
তার এই কথাটা এত তাড়াতাড়ি এমন ভয়ঙ্করভাবে মন নেবে। দিনটা ছিল তাদের সম্পর্কের ৩য় বর্ষপূর্তি। সকাল থেকেই রিয়া তুমুল উত্তেজিত। আরিয়ানকে বারবার ফোন করে মনে করিয়ে দিচ্ছিল সন্ধ্যায় যেন সে একদম সময় মতো তৈরি থাকে। আরিয়ান তার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল, শহরের বাইরে একটা ছোট্ট রেস্তোরাঁয় ডিনার, যেখানে শুধু তারা দুজন থাকবে আর থাকবে খোলা আকাশ। সন্ধ্যায় আরিয়ান যখন রিয়াকে নিতে গেল, দেখল রিয়া তার দেওয়া নীল শাড়িটা পরেছে। তাকে এতটাই সুন্দর লাগছিল যে আরিয়ানের মনে হচ্ছিল যেন কোনো পরী তার সামনে দাঁড়িয়ে আছে। আরিয়ান তার হাত ধরে বলেছিল, আজ তোমাকে ঠিক স্বপ্নের মতো লাগছে। রিয়া হেসেছিল, কারণ আজ আমাদের স্বপ্নের দিন। গাড়ি চলছিল হাইওয়ে ধরে, হালকা গান বাজছিল। জানলার বাইরে অন্ধকার, কিন্তু গাড়ির ভেতরে ছিল শুধু ভালোবাসার আলো। তারা তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছিল, নতুন অ্যাপার্টমেন্ট, হানিমুন, তাদের প্রথম সন্তানের নাম কি হবে, কত শত পরিকল্পনা। ফেরার পথে হঠাৎ করেই বৃষ্টি নামল। রিয়া গাড়ির কাজটা নামিয়ে দিয়ে বৃষ্টির গন্ধ নিচ্ছিল। দেখো আরিয়ান, বৃষ্টিও আমাদের শুভেচ্ছা জানাচ্ছে। আরিয়ান হাসছিল, এক হাতে স্টিয়ারিং, আরেক হাতে রিয়ার হাতটা শক্ত করে ধরে রাখা। তার মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত সুখ যেন তার হাতের মুঠোয়। কিন্তু সুখ কি আর চিরকাল থাকে? কিছু বুঝে ওঠার আগেই সবকিছু ঘটে গেল। উল্টো দিক থেকে আসা একটা বিশাল ট্রাক, যার হেডলাইটের আলো চোখ ধাঁধিয়ে দিচ্ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র গতিতে তাদের গাড়ির দিকে ছুটে এলো। আরিয়ান শেষ মুহূর্তে স্টিয়ারিংটা বাঁদিকে ঘোরানোর জন্য মরিয়া চেষ্টা করেছিল, কিন্তু সময় ছিল না। একটা তীব্র ধাতব শব্দে চারপাশটা কেঁপে উঠল। গাড়ির কাঁচ ঝনঝন করে ভেঙে আরিয়ানের মুখে হাতে এসে লাগল। মাথাটা স্টিয়ারিংয়ে সজোরে ধাক্কা খেল। এক মুহূর্তের জন্য সবকিছু অন্ধকার, শুধু কানে ভেসে আসছিল রিয়ার চাপা আর্তনাদ। যখন আরিয়ানের জ্ঞান ফিরল, চারপাশে এক অদ্ভুত নীরবতা, সারা শরীরে তীব্র ব্যথা, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে কাপা গলায় ডাকল, রিয়া, রিয়া তুমি ঠিক আছো? কোনো উত্তর নেই। আরিয়ান ভাঙা কাচের মধ্যে দিয়ে পাশের সিটের দিকে তাকালো। দৃশ্যটা দেখে তার পায়ের তলার মাটি সরে গেল। রিয়া সিটের ওপর এলিয়ে পড়েছে, কপাল বেয়ে রক্তের ধারা নামছে। তার চোখ দুটো বন্ধ, মুখটা ফ্যাকাশে। নীল শাড়িটা জায়গায় জায়গায় ছিঁড়ে রক্তে লাল। রিয়া, রিয়া চোখ খোলো! আরিয়ান চিৎকার করে উঠল। সে পাগলের মতো চিৎকার করতে লাগলো, কেউ সাহায্য করুন, প্লিজ, আমার রিয়াকে বাঁচান। কিছুক্ষণের মধ্যেই লোকজন ছুটে এলো। অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙে গেল। প্যারামেডিকরা এসে যখন রিয়ার পালস পরীক্ষা করল, তাদের একজনের মুখের অভিব্যক্তি আরিয়ানের সব উত্তর দিয়ে দিল। একজন ফিসফিস করে বলল, শি ইজ গন। কথাটা যেন গরম সিসার মতো আরিয়ানের কানে এসে ঢুকল। এটা হতে পারে না, একটু আগেই তো রিয়া তার সাথে হাসছিল, কথা বলছিল। আরিয়ান হাত বাড়িয়ে রিয়ার গাল স্পর্শ করার চেষ্টা করল। বরফের মতো ঠান্ডা। হাসপাতালে ডাক্তাররা জানিয়ে দিল রিয়া আর নেই, কারণ মাথায় গুরুতর আঘাত। কিন্তু আরিয়ানের কাছে কারণটা ছিল একটাই, তাদের সুখের ওপর কারো অভিশাপ লেগেছিল। সেই রাতে হাসপাতালের করিডোরে বসে আরিয়ান শুধু একটা কথাই ভাবছিল, তার পৃথিবীটা শেষ হয়ে গেছে, চিরকালের জন্য। রিয়ার মৃত্যুর পর আরিয়ানের জীবনটা একটা চলন্ত লাশের মতো হয়ে গেল। প্রথম কয়েক মাস কিভাবে কেটেছে তার কোনো হিসাব নেই। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আসতো, সান্ত্বনা দিত, কিন্তু কোনো কথাই তার কানে ঢুকত না। সে যেন একটা কাচের দেয়ালের ওপারে চলে গিয়েছিল, যেখানে বাইরের পৃথিবীর কোনো শব্দ তাকে স্পর্শ করতে পারত না। চাকরিটা ছেড়ে দিল, বন্ধুদের ফোন ধরা বন্ধ করে দিল, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিল। যে আরিয়ান একসময় সবার মধ্যমণি ছিল, সে এখন স্বেচ্ছায় নির্বাসন বেছে নিল। তাদের একসাথে থাকার জন্য কেনা সেই নতুন অ্যাপার্টমেন্টটা এখন আরিয়ানের কারাগার। রিয়া এই বাড়িটার প্রত্যেকটা কোণা নিজের হাতে সাজাতে চেয়েছিল। এখন সেই খালি দেয়ালগুলো আরিয়ানকে দেখে উপহাস করে। সে সারাদিন ঘরের ভেতর পায়চারি করে, অথবা ঘন্টার পর ঘন্টা বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকে। রিয়ার স্মৃতিগুলো ভূতের মতো তাকে তাড়া করে বেড়ায়। মাঝরাতে ঘুম ভেঙে গেলে সে ফোনের গ্যালারিতে রিয়ার ছবিগুলো দেখত। রিয়ার হাসি মুখ, তার দুষ্টুমি ভরা চাহনি, সব কিছু দেখে আরিয়ানের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেত। সে রিয়ার পুরনো মেসেজগুলো বারবার পড়ত।
পৌঁছে একটা ফোন করো। খেয়েছো? অনেক ভালোবাসি তোমায়। এই সাধারণ কথাগুলোই এখন তার কাছে অমূল্য সম্পদ। রিয়ার পোশাকগুলো আলমারিতে ঠিক সেভাবেই গোছানো ছিল। আরিয়ান মাঝে মাঝে আলমারিটা খুলে রিয়ার শাড়িতে লেগে থাকা তার প্রিয় পারফিউমের গন্ধটা বুকে ভরে নিত আর নিঃশব্দে কাঁদত। তার কান্না দেখার বা শোনার মতো কেউ ছিল না। বন্ধুরা জোর করে তাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলতো, এভাবে নিজেকে শেষ করিস না আরিয়ান। রিয়া থাকলে খুব কষ্ট পেত, কিন্তু আরিয়ান জানত রিয়া নেই। এই সত্যিটা ছিল একটা ধারালো ছুরির মতো, যা প্রতিনিয়ত তার হৃদয়কে এফোর ওফোর করে দিত। এই 1 বছরের নীরবতা আরিয়ানকে ভেতর থেকে পুরোপুরি শেষ করে দিয়েছিল। সে শুধু নিঃশ্বাস নিত, কিন্তু বেঁচে ছিল না। 1 বছর পর ঠিক সেই দুর্ঘটনার রাতে যখন আরিয়ান ঘরের অন্ধকারে ডুবেছিল, তখনই প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটল। প্রথমে খুব সূক্ষ্ম একটা অনুভূতি। আরিয়ান হঠাৎ করেই ঘরের মধ্যে রিয়ার প্রিয় হাসনাহেনা ফুলের হালকা গন্ধ পেল। সে চমকে উঠল। এই ফ্ল্যাটে তো কোনো হাসনাহেনা গাছ নেই, তাহলে গন্ধটা আসছে কোথা থেকে? মনের ভুল ভেবে প্রথমে ব্যাপারটা উড়িয়ে দিয়েছিল সে। কয়েকদিন পর এক দুপুরে সোফায় বসে বই পড়ার সময় পাশের টেবিল থেকে রিয়ার প্রিয় কবিতার বইটি মাটিতে পড়ে গেল। ঘরে কোনো হাওয়া নেই, পাখাটাও বন্ধ। বইটা নিজে থেকে পড়ার কোনো কারণই নেই। আরিয়ানের বুকটা ধক করে উঠল। তার মনে একটা অজানা ভয় আর ক্ষীণ আশা একসাথে উঁকি দিল। এরপর থেকে ঘটনাগুলো আরও ঘন ঘন ঘটতে লাগলো। গভীর রাতে আরিয়ান হঠাৎ করেই অনুভব করত ঘরের তাপমাত্রা যেন কমে গেছে। একটা শীতল স্রোত তার পাশ দিয়ে বয়ে যেত। সে মাঝে মধ্যে রান্নাঘর থেকে খুব হালকা টুংটাং শব্দ শুনতে পেত, ঠিক যেমন রিয়া মাঝরাতে জল খেতে উঠলে শব্দ হতো। আরিয়ান বুঝতে পারছিল এগুলো শুধু তার মনের ভুল নয়, কিছু একটা ঘটছে। সেই রাতের ঘটনাটা ছিল সবচেয়ে স্পষ্ট। আরিয়ান বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, ঘুম আসছে না। হঠাৎ সে শুনতে পেল খুব ক্ষীণ ফিসফিস একটা কণ্ঠস্বর তার নাম ধরে ডাকছে, আরিয়ান। শব্দটা এতটাই হালকা যে মনে হচ্ছিল বাতাসের শব্দ। আরিয়ান কান খাড়া করল। আবার সেই ডাক, এবার একটু স্পষ্ট, আরিয়ান। এটা রিয়ার গলা। আরিয়ানের সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। সে ভয়ে আর উত্তেজনায় বিছানায় উঠে বসল। অন্ধকার ঘরের চারদিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কে? রিয়া, তুমি তুমি এখানে? কোনো উত্তর এলো না। শুধু ঘরের কোনায় রাখা চেয়ারটার ওপর একটা ছায়া যেন নড়ে উঠেই মিলিয়ে গেল। আর আরিয়ান অনুভব করল তার ঘাড়ের কাছে কেউ যেন একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলল। সেদিন রাতে ঘুম আরিয়ানের চোখে আর এলোই না। হাসবেই বা কি করে? তার মনের মধ্যে হাজারো প্রশ্ন। এটা কি সত্যি, নাকি সে শোকে পাগল হয়ে যাচ্ছে? রিয়া কি সত্যিই ফিরে এসেছে? পরের দিন থেকে আরিয়ান আর ভয় পেল না। সে অপেক্ষা করতে লাগল। খালি ঘরে রিয়ার সাথে কথা বলতে শুরু করল। রিয়া, যদি তুমি এখানেই থাকো, আমাকে একটা চিহ্ন দাও প্লিজ। তার প্রার্থনার উত্তর এলো। এক সন্ধ্যায় সে ব্যালকনিতে দাঁড়িয়েছিল, যখন সে কাঁধে একটা শীতল কিন্তু পরিচিত স্পর্শ অনুভব করল। চমকে পেছনে ফিরল, কিন্তু কেউ ছিল না। আর ঠিক তখনই সে আবার সেই ফিসফিসানি শুনতে পেল, আমি এখানেই আছি আরিয়ান, তোমার কাছে। এবার আর কোনো সন্দেহ রইল না। আরিয়ানের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তার রিয়া ফিরে এসেছে, মৃত্যুর সীমানা পেরিয়ে তার কাছে ফিরে এসেছে। আরিয়ান তখনও জানত না এই প্রত্যাবর্তন ভালোবাসার নয়, বরং এক ভয়ঙ্কর অভিশাপের শুরু। রিয়ার উপস্থিতি ধীরে ধীরে আরও স্পষ্ট হতে লাগল। প্রথমে যা ছিল শুধু ফিসফিস শব্দ আর শীতল স্পর্শ, তা এখন একটা আবছা অবয়বে রূপ নিল। এক পূর্ণিমার রাতে আরিয়ান প্রথম তাকে দেখল। জানলার পাশে দাঁড়িয়ে আছে রিয়ার এক অর্ধ স্বচ্ছ মূর্তি। চাঁদের আলোয় তার অবয়বটা কাঁপছে, কিন্তু মুখটা বিষণ্ণ। আরিয়ান এক পাও নড়তে পারল না। রিয়ার অশরীরে মূর্তিটা তার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক রাশ যন্ত্রণা। প্রথম দিকের দিনগুলো একটা ঘোরের মতো কাটল। আরিয়ান তার মৃতপ প্রেমিকার সাথে আবার কথা বলতে শুরু করল। তার একাকিত্ব, তার 1 বছরের জমে থাকা শোক, সব যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। সে আবার হাসতে শুরু করল।
বন্ধুরা অবাক হয়ে দেখল যে আরিয়ান প্রায় জীবন্ত লাশ হয়ে গিয়েছিল, সে আবার স্বাভাবিক জীবনে ফিরছে। তারা জানত না আরিয়ান এখন এক অশরীরীর সাথে সংসার করছে। কিন্তু এই সুখ বেশিদিন টিকল না। ধীরে ধীরে আরিয়ান পরিবর্তনগুলো লক্ষ্য করতে লাগল। রিয়ার উপস্থিতি আর শান্তিদায়ক ছিল না। তার স্পর্শ, যা প্রথমে সান্ত্বনা দিত, এখন তা বরফের মতো ঠান্ডা লাগত। মাঝে মাঝে মনে হতো রিয়ার স্পর্শ যেন তার শরীর থেকে জীবনী শক্তি শুষে নিচ্ছে। সে আগের থেকে অনেক বেশি দুর্বল বোধ করতে লাগল। মুখ ফ্যাকাশে হয়ে গেল, চোখের নিচে কালি জমল। রিয়াও বদলে যেতে লাগল। সে ভীষণ অধিকারপ্রবণ হয়ে উঠল। আরিয়ান ঘরের বাইরে গেলেই সে অস্থির হয়ে উঠত। তার ফিসফিস কণ্ঠে থাকত হুকুমের সুর। কোথায় যাচ্ছ আরিয়ান? আমাকে একা ফেলে যেও না। যদি কোনো বন্ধু আরিয়ানের সাথে দেখা করতে আসতো, ঘরে অদ্ভুত সব ঘটনা ঘটত। হঠাৎ করে লাইট নিভে যেত, জিনিসপত্র নিজে থেকেই পড়ে যেত। রিয়া চাইতো না আরিয়ান তার জগৎ ছেড়ে অন্য কারো সাথে সময় কাটাক। এক রাতে আরিয়ান তার এক পুরনো বন্ধুর সাথে ফোনে কথা বলছিল। হঠাৎ করেই ফোনটা তার হাত থেকে ছিটকে গিয়ে দেয়ালে ধাক্কা খেয়ে ভেঙে গেল। আরিয়ান চমকে পেছনে ফিরতেই দেখল রিয়ার অশরীরী মূর্তিটা ঘরের কোণে দাঁড়িয়ে। তার চোখে এবার আর ভালোবাসা ছিল না, ছিল এক শীতল ভয়ঙ্কর ক্রোধ। ওদের সাথে তোমার কি কথা? আমি ছাড়া তোমার আর কেউ আছে? রিয়ার কণ্ঠস্বর এবার আর ফিসফিসে নয়, তীক্ষ্ণ আর শীতল। আরিয়ান ভয় পেয়ে গেল। এই রিয়াকে সে চেনে না। তার ভালোবাসার রিয়া এমন ছিল না। সে কাঁপা কাঁপা গলায় বলল, রিয়া, তুমি এমন কেন করছো? আর তখনই সেই ভয়ঙ্কর সত্যটা প্রকাশ পেল। রিয়া কান্নায় ভেঙে পড়ল। সে ফিসফিস করে বলল, আমি ইচ্ছে করে কিছু করছি না আরিয়ান, আমি বাধ্য। সে আরিয়ানকে জানালো সেই ভয়ঙ্কর সত্য। তাদের পরিবারে বহু প্রজন্ম ধরে একটা অভিশাপ চলে আসছে। পরিবারের কোনো সদস্য যদি কোনো দুর্ঘটনায় মারা যায়, তবে তার আত্মা মুক্তি পায় না। সেই আত্মা তার সবচেয়ে প্রিয় মানুষটির সাথে জড়িয়ে থাকে। তার জীবনী শক্তি শুষে নিয়ে এই পৃথিবীতে টিকে থাকে যতক্ষণ না সে সেই প্রিয় মানুষটিকেও নিজের সাথে মৃত্যুর জগতে টেনে নিয়ে যেতে পারে। রিয়া কাঁদতে কাঁদতে বলল, আমার ভালোবাসাটাই আমার অভিশাপ হয়ে গেছে আরিয়ান। আমি তোমার কাছে ভালোবাসার জন্য ফিরে আসিনি। আমি ফিরে এসেছি তোমাকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। এই অভিশাপ আমাকে বাধ্য করছে। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার উপস্থিতি তোমাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আরিয়ানের পায়ের তলার মাটি সরে গেল। সে যেটাকে আশীর্বাদ ভেবেছিল, সেটা আসলে ছিল এক ভয়ঙ্কর ফাঁদ। তার প্রেমিকা এখন এক পরজীবী সত্তা, যে ভালোবেসেই তাকে তিলেলে তিলে শেষ করে দিচ্ছে। রিয়ার মুখ থেকে অভিশাপের কথাটা শোনার পর আরিয়ানের পৃথিবীটা দ্বিতীয়বারের জন্য ভেঙে গেল। প্রথমবার সে রিয়াকে হারিয়েছিল মৃত্যুর কাছে, আর এবার সে তাকে হারাচ্ছে এক ভয়ঙ্কর অভিশাপের কাছে। যে প্রেমিকা তার জীবনের আলো ছিল, সেই এখন তার জীবন নাশের কারণ। আরিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালো। ফ্যাকাশে রক্তশূন্য একটা মুখ। গত কয়েক সপ্তাহে সে যেন 10 বছর বুড়িয়ে গেছে। সে বুঝতে পারছিল রিয়ার কথাগুলো সত্যি। তার শরীরের শক্তি ধীরে ধীরে কমে আসছে। রিয়ার অশরীরী মূর্তিটা তার পেছনে এসে দাঁড়ালো, তার চোখে জল। সে ফিসফিস করে বলল, আমাকে যেতে দাও আরিয়ান, আমি তোমাকে এভাবে শেষ হয়ে যেতে দেখতে পারবো না। আরিয়ান জানতে চাইল কিভাবে এই অভিশাপ ভাঙা সম্ভব। রিয়া জানল এর একটাই উপায়। আরিয়ানকে স্বেচ্ছায় রিয়ার সমস্ত স্মৃতি, তাদের ভালোবাসা মন থেকে মুছে ফেলতে হবে। তাকে রিয়াকে পুরোপুরি ভুলে যেতে হবে। যদি তার হৃদয়ে রিয়ার জন্য কোনো ভালোবাসাই না থাকে, তাহলে এই অভিশাপের বাঁধনও ছেড়ে যাবে। রিয়ার আত্মা তখন চিরতরে হারিয়ে যাবে অনন্ত শূন্যতায়। কিন্তু আরিয়ানের কাছে এটা ছিল মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। রিয়াকে ভুলে যাওয়া মানে তো নিজের অস্তিত্বকেই অস্বীকার করা। তার সামনে এখন দুটো পথ। এক, সে রিয়ার ভালোবাসাকে আঁকড়ে ধরে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বে। 2, সে রিয়াকে মন থেকে মুছে ফেলে নিজে বেঁচে থাকবে, কিন্তু তার ভালোবাসাকে চিরতরে হারিয়ে ফেলবে। তাকে ঠেলে দেবে এক অন্তহীন শূন্যতায়। এই ভয়ঙ্কর সিদ্ধান্তের ভারে আরিয়ান ভেঙে পড়ল। সে ভালোবাসার জন্য মরবে, নাকি বেঁচে থাকার জন্য তার ভালোবাসাকে হত্যা করবে? কয়েকটা দিন অসহনীয় যন্ত্রণার মধ্যে কাটল। আরিয়ান কোনো পথ খুঁজে পাচ্ছিল না।
অবশেষে এক বর্ষার রাতে সে তার সিদ্ধান্ত নিল। সেই রাতটা ছিল ঠিক 1 বছর আগে সেই দুর্ঘটনার রাতের মতো। ঝুম বৃষ্টি, সাথে বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন। আরিয়ান গাড়ির চাবিটা হাতে নিয়ে শান্তভাবে দরজা খুলে বেরিয়ে গেল। রিয়ার অশরীরী আত্মাটা তার পাশে পাশে ভাসছিল, তার চোখে ভয় আর প্রশ্ন। আরিয়ান, তুমি কোথায় যাচ্ছ? আরিয়ান তার দিকে তাকিয়ে হাসল। 1 বছর পর তার হাসিতে আজ কোনো কষ্ট ছিল না, ছিল এক অদ্ভুত প্রশান্তি। সে ফিসফিস করে বলল, একটা নতুন শুরু করতে যাচ্ছি রিয়া, যেখানে কোনো অভিশাপ আমাদের আলাদা করতে পারবে না। সে গাড়িতে বসল। রিয়ার আত্মাটা তার পাশের সিটে এসে বসল, ঠিক যেমন সেদিন বসেছিল। আরিয়ান গাড়ি স্টার্ট দিল। সে রিয়ার শীতল হাতের উপর নিজের হাতটা রেখে বলল, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যেতে চেয়েছিলে, তাই না? কিন্তু আমি তোমাকে একা ছাড়তে পারবো না। যদি একসাথে থাকতেই হয়, তবে এক নতুন পৃথিবীতে থাকবো, যেখানে শুধু ভালোবাসা থাকবে। গাড়িটা তীব্র গতিতে হাইওয়ের দিকে ছুটে চলল। বৃষ্টির কারণে রাস্তা প্রায় দেখাই যাচ্ছিল না। গাড়ির স্পিডোমিটারের কাঁটা ক্রমশ ওপরের দিকে উঠছিল। রিয়ার অশরীরী মুখটা ভয়ে ফেকাসি হয়ে গেল। সে বুঝতে পারল আরিয়ান কি করতে চলেছে। না আরিয়ান, এটা করো না, প্লিজ। কিন্তু আরিয়ানের কানে কোনো কথাই পৌঁছাচ্ছিল না। তার চোখ ছিল সামনের রাস্তার উপর, কিন্তু সে আসলে দেখছিল এক নতুন ভবিষ্যতের স্বপ্ন। সে সেই অভিশপ্ত জায়গাটার দিকেই এগিয়ে যাচ্ছিল, যেখানে তাদের ভালোবাসার গল্পটা থেমে গিয়েছিল। একটা তীক্ষ্ণ বাঁকের মুখে এসে আরিয়ান স্টিয়ারিংটা আর ঘোরালো না। গাড়িটা তীব্র গতিতে রাস্তার পাশের বিশাল একটা গাছে গিয়ে ধাক্কা খেল। আবার সেই কান ফাটানোর ধাতব শব্দ, আবার সেই কাজ বেয়ে কাজ ভাঙার ঝনঝনানি। কিন্তু এবার সব কিছুর শেষে কোনো আর্তনাদ ছিল না, ছিল শুধু এক গভীর জমাট বাঁধা নীরবতা। সেই রাতেই দুটি অতৃপ্ত আত্মা হয়তো একসাথে তাদের নতুন যাত্রা শুরু করেছিল, এমন এক জগতের দিকে যেখানে ভালোবাসা হয়তো কোনো অভিশাপ নয়, বরং মুক্তির আর এক নাম। বন্ধুরা, আরিয়ান আর রিয়ার এই গল্পটা আমাদের এক অদ্ভুত বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিল, তাই না? আমরা সবসময় বলি ভালোবাসা অমর, কিন্তু সেই অমরত্ব যদি কারো জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়? গল্পটা পড়তে পড়তে আমার বারবার মনে হচ্ছিল, আরিয়ানের সিদ্ধান্তটা কি সঠিক ছিল? হয়তো ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণার চেয়ে তার সাথে মৃত্যুতে মিশে যাওয়াটাই ওর কাছে বেশি শান্তির ছিল। আপনাদের কি মনে হয়, আরিয়ান কি ঠিক করল, নাকি রিয়াকে ভুলে গিয়ে ওর বেঁচে থাকা উচিত ছিল? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজকের এই অন্ধকার ঘরের গল্প আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যদি এই অতৃপ্ত আত্মার গল্প আপনাদের মনের কোণে একটুও জায়গা করে নেয়, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের এই পরিবারের সদস্য হতে এবং এমন আরও হাড়হিম করা গল্প শুনতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার কাছেও কি এমন কোনো অলৌকিক বা ভৌতিক অভিজ্ঞতা আছে যা আপনি সবার সাথে ভাগ করে নিতে চান? তবে দেরি না করে আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিন আমার ইমেল আইডিতে ondhokarghor1@gmail.com। আপনার পাঠানো গল্প নিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কোনো বিশেষ পর্ব। আজ তবে আসি, দেখা হবে এই শনিবারে অন্য কোনো এক অন্ধকার রাতে। ততক্ষণ ভালো থাকবেন আর সাবধানে থাকবেন, কারণ অন্ধকার ঘরে একা আপনি নাও থাকতে পারেন।